আমরা এখন এই কোশ্চেনটা দেখব। এটা হচ্ছে চিকেন পক্স ইন প্রেগনেন্সি টপিকস থেকে, এবং এটা এমন একটা টপিক যেটা থেকে প্রতি সেশনে পরীক্ষাতে কোশ্চেন আসে। মাস্ট নো টপিকস, 100% এই টপিকস থেকে পরীক্ষাতে কোশ্চেন থাকবেই। সো বুঝতেই পারছেন এটা কীভাবে পড়তে হবে। আমরা এখন এই কোশ্চেনটা দেখব। এটা হচ্ছে 28-year-old primary gravidia, 38 weeks pregnant. She has developed a rash 48 hours previously. Her GP has just diagnosed her with chickenpox. She complains of itch but is clinically stable. দেখেন কোশ্চেনটা এখানে 28-year-old প্রাইমারি গ্রেভিডা, তা এখন সে হচ্ছে 38 উইকস প্রেগনেন্ট। তার রেশ ডেভেলপ করেছে 48 আওয়ার্স প্রিভিয়াসলি। হার জিপি হ্যাজ জাস্ট ডায়াগনোসড হার উইথ চিকেন পক্স। সে কমপ্লেইন্স অফ ইচ অ্যান্ড বাট ইজ ক্লিনিক্যালি স্টেবল। সো এখানে এই এতটুকু সিনারিওর মধ্যে কিন্তু অনেক কিছু বলা আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে অপশনটা সহজে খুঁজে বের করতে পারবো। তাহলে পেশেন্ট হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে আছে, 38 উইকস, রেশ হয়েছে 48 আওয়ার্স প্রিভিয়াসলি। সে অলরেডি ডায়াগনোজ চিকেন পক্স। তার এখন হচ্ছে কমপ্লেন হচ্ছে ইচিং, এবং সে ক্লিনিক্যালি হচ্ছে স্টেবল। এটা হচ্ছে এই প্রত্যেকটা লাইনের মধ্যে এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট এইগুলো, ঠিক আছে। এবার আসেন, এটা আমি একটু পরিষ্কার করে দিই। এবার আসি অপশনে অ্যাডমিট টু অ্যান্টিনাটাল ওয়ার্ড ফর অবজারভেশন, অ্যামনিওসেন্টেসিস ফর পিসিআর টু varicella zoster virus, conservative supportive treatment, deliver the baby immediately, offer therapeutic termination of the pregnancy, reassurance and treatment, refer to a fetal medicine specialist, repeat blood test to confirm varicella zoster immunity, treatment immediately with varicella zoster immunoglobulin, treatment with intravenous acyclovir, treatment with oral acyclovir, treatment with varicella zoster immunoglobulin delayed until serology results known. 13 নাম্বারটা হচ্ছে ভ্যাকসিনেট উইথ varicella ভ্যাকসিন। সো এগুলো হচ্ছে 13টা হচ্ছে আমাদের অপশন, আর এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এখন আমরা এই কোশ্চেন ধরে ধরে আমরা হচ্ছে আনসার বের করব। সো প্রথমটাই হচ্ছে অ্যাডমিট টু অ্যান্টিনাটাল ওয়ার্ড ফর অবজারভেশন। পেশেন্টের এখানে দেখেন কোশ্চেনে বলা আছে পেশেন্ট হচ্ছে আমাদের স্টেবল। সো আমাদের এখন পেশেন্টের অ্যাডমিশনের কোনো প্রয়োজন নেই। আনস্টেবল পেশেন্ট সিভিয়ার কেসে আমরা হচ্ছে পেশেন্টকে অ্যাডমিশন নিই। যেহেতু আমাদের এখানে বলা আছে পেশেন্ট স্টেবল, সো আমাদের অ্যান্টিনাটাল ওয়ার্ডে অ্যাডমিশনের প্রয়োজন নেই। অ্যামনিওসেন্টেসিস ফর পিসিআর টু varicella zoster ভাইরাস, এখানে দেখেন আমাদের অ্যামনিওসেন্টেসিসের মেইন কনসার্ন হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টারে, কারণ পেশেন্টের এক্ষেত্রে হচ্ছে কনজিনিটাল varicella সিনড্রোমের একটা রিস্ক থাকে। সো তখন আমরা এই অ্যামনিওসেন্টেসিস ফর পিসিআর করি, এবং পেশেন্ট আমাদের অলরেডি থার্ড ট্রাইমেস্টার, এবং পেশেন্টের যেহেতু রেশ আছে, সো অ্যামনিওসেন্টেসিস আমরা এমনিতেও করতে পারবো না, এবং এটা আমাদের করা যাবে না। পরেরটা দেখেন কনজারভেটিভ সাপোর্টিভ ম্যানেজমেন্ট। কনজারভেটিভ সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এখানে পেশেন্ট আমার 38 উইকস, তার কমপ্লেইন আছে, পেশেন্ট স্টেবল আছে, এবং পেশেন্ট অলরেডি ডায়াগনোজ চিকেন পক্স। সো এটা আমরা রাখলাম, দেখা যাক। পরে হচ্ছে 4 নাম্বারে দেখেন ডেলিভার দ্য বেবি ইমিডিয়েটলি। এখানে দেখেন পেশেন্ট স্টেবল প্লাস পেশেন্ট 38 উইকস, এবং পেশেন্টের হচ্ছে রেশ আছে। যখন কোনো পেশেন্টের রেশ থাকবে তখন কিন্তু আমরা হচ্ছে উইদিন 7 ডেজের মধ্যে তাকে ডেলিভারি করব না। এতে কি হবে, পেশেন্টের নিউনেটাল রিস্ক কিন্তু বেশি থাকবে যদি আমরা এর মধ্যে ডেলিভারি করি, ঠিক আছে। আরও চিকেন পক্সের কারণে পেশেন্টের আরও বেশি তার সিচুয়েশন খারাপ হবে। সো এখানে আমরা ডেলিভার দ্য বেবি ইমিডিয়েটলি এটা অপশনে হবে না। এরপরে আসেন অফার থেরাপিউটিক টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এখানে আমাদের থেরাপিউটিক টার্মিনেশনের কোনো সুযোগ নেই, কারণ পেশেন্ট অলরেডি 38 উইকস ভাইবল এজ পার হয়ে গিয়েছে, এবং পেশেন্টের আমরা কখন থেরাপিউটিক টার্মিনেশন চিন্তা করবো, যখন দেখবো যে পেশেন্টের সিভিয়ার কোনো কন্ডিশন, যেমন হচ্ছে পেশেন্টের বাচ্চার কনজিনিটাল varicella সিনড্রোম হয়েছে, এই ধরনের সিভিয়ার কেসের ক্ষেত্রে হচ্ছে আমরা টার্মিনেশনের কথা চিন্তা করি। বাট এখানে কিন্তু এই ধরনের কোনো অপশন নেই। পেশেন্ট অলরেডি 38 উইকস, এবং হচ্ছে তার বাচ্চার কনজিনিটাল varicella সিনড্রোম, এগুলোর কোনো সিমটমস নেই, এবং হচ্ছে এখন চান্সও অনেক কম। সো এখানে আমাদের থেরাপি টার্মিনেশন যাওয়ার দরকারই নেই। আচ্ছা, এরপরটা দেখে রিঅ্যাসুরেন্স অ্যান্ড নো ট্রিটমেন্ট। যেহেতু পেশেন্ট অলরেডি ডায়াগনোজ হয়ে গেছে চিকেন পক্সে,
সো আমরা জানি যে যদি কারো হচ্ছে অলরেডি সে তার চিকেন পক্স হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে রিঅ্যাসিওর করতে পারি। যার এক্সপোজার থাকবে তার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিই। সো এখানে আমি এই অপশনটা রাখলাম। এরপরটা দেখেন রেফার টু এ ফিটাল মেডিসিন স্পেশালিস্ট। আমরা নর্মালি পেশেন্টকে 16 থেকে 20 উইক্সের মধ্যে ফিটাল মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করি যদি তার কনজেনিটাল ভেরিসেলার সিনড্রোম হওয়ার রিস্ক থাকে সেক্ষেত্রে। সো এখানে আমার পেশেন্ট 38 উইক্স এবং তার এখন সে রিস্ক অনেকটাই কম। সো এটা হচ্ছে আমাদের হবে না। এরপর আসেন রিপিট ব্লাড টেস্ট টু কনফার্ম ব্যারিসেলা জোস্টার ভাইরাস ইমিউনিটি। পেশেন্টের অলরেডি রেশ হয়ে গিয়েছে এবং পেশেন্ট ডায়াগনোজ, সো রিপিট ব্লাড টেস্টের কোনো দরকার নেই। ট্রিটমেন্ট ইমিডিয়েটলি উইথ ব্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন। আমরা ব্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন তখনই দিই যখন হচ্ছে পেশেন্টের এক্সপোজার থাকে। আমরা প্রোফাইল্যাক্সিস হিসাবে ব্যারিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি। এখানে পেশেন্ট ডায়াগনোজ প্লাস পেশেন্টের রেশ আছে, সো এক্ষেত্রে এই ইমিউনোগ্লোবুলিনের কোনো ফাংশন নেই। ট্রিটমেন্ট উইথ ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোভির। ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোভির আমরা সিভিয়ার কেসে ইউজ করি। সো এখানে পেশেন্ট স্ট্যাবল, সো এখানে আমাদের ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোভিরের কোনো ফাংশন নেই। তারপরে আসেন 11 নম্বরটা ট্রিটমেন্ট উইথ ওরাল অ্যাসাইক্লোভির। আচ্ছা, যেহেতু পেশেন্টের রেশ আছে, পেশেন্টের ওরাল অ্যাসাইক্লোভির এই অপশনটা আমি রাখলাম, কারণ এটা নিয়ে কনফিউশন আছে, আমি এই অপশনটা রাখলাম। এরপর এটা দেখেন ট্রিটমেন্ট উইথ ভেরিসেলা জোস্টার ইমিউনোগ্লোবুলিন ডিলেইড আনটিল সেরোলজি রেজাল্টস নোন। আমাদের এখানে সেরোলজি রেজাল্টসের জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নেই, অলরেডি পেশেন্ট ডায়াগনোসড আর ডায়াগনোস পেশেন্ট, সো আমরা হচ্ছে ইমিউনোগ্লোবুলিনও দিব না। এরপরে দেখেন ভ্যাকসিনেট উইথ ভ্যারিসেলা ভ্যাকসিন। ভ্যারিসেলা ভ্যাকসিন হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন। সো আমরা হচ্ছে প্রেগনেন্সিতে ভ্যারিসেলা ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড, সো আমরা এটা দিতে পারবো না। একমাত্র আমরা প্রি প্রেগনেন্সি অথবা পোস্টপার্টামে এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবো। সো এখানে আমি প্রেগনেন্সিতে এই লাইভ ভ্যাকসিন দিতে পারবো না। সো আমাদের এখন যে অপশনগুলো আছে সেটা হচ্ছে আমরা অপশন রেখেছি 3 নাম্বার, অপশন রেখেছি আমরা 6 নাম্বার, অপশন রেখেছি 11 নাম্বার। আমরা 11 নাম্বারটা নিয়ে প্রথমে কথা বলি যে ট্রিটমেন্ট উইথ ওরাল অ্যাসাইক্লোভির। এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, যেমন এখানে পেশেন্ট ডায়াগনোজ চিকেন পক্স আছে এবং তার রেশ আছে, সো আমরা তো ওরাল অ্যাসাইক্লোভির দিতেই পারি। কিন্তু কখন আমরা ওরাল অ্যাসাইক্লোভির দেবো, কখন এটার হচ্ছে ইফেক্টসটা সবচেয়ে বেশি হয়, যখন পেশেন্ট আপনার কাছে 24 আওয়ার্সের মধ্যে রেশ নিয়ে আসবে, তখন আপনি তাকে ওরাল অ্যাসাইক্লোভির প্রেসক্রাইব করতে পারবেন। আদারওয়াইজ 24 আওয়ার্সের পরে এটার ইফেক্টস কিন্তু অনেক কম থাকে। তো সেক্ষেত্রে আর ওরাল অ্যাসাইক্লোভিরের কাজটা কমে যায়। এই জন্য আমরা হচ্ছে দেখব যে আমাদের রেশটা কত সময়ের মধ্যে হয়েছে। যদি সেটা উইদিন 24 আওয়ার্স হয় তাহলে আমরা ওরাল অ্যাসাইক্লোভির দিব, আর যদি না হয়, যদি এর চেয়ে বেশি সময় হয়, সেক্ষেত্রে ওরাল অ্যাসাইক্লোভিরের তেমন কোনো বেনিফিটস নেই। সো এই ক্ষেত্রে আমরা ওরাল অ্যাসাইক্লোভির আমরা চুজ করতে পারবো না, যেহেতু আমাদের এখানে পেশেন্টের রেশটা অলরেডি 48 আওয়ার্স হয়ে গেছে। সো এটা আমাদের এখন আর অপশনে আমাদের আনসার হবে না। এবার আসেন 3 আর 6-এর মধ্যে। এবার আসি 6 নাম্বারটাতে। 6 নাম্বারটা রিঅ্যাসিউরেন্স আর নো ট্রিটমেন্ট। দেখেন আমাদের পেশেন্ট, আমরা জানি যে চিকেন পক্স অলরেডি যাদের হয়ে যায় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে রিঅ্যাসিউর করতে পারি। বাট এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন পেশেন্টের কমপ্লেইন আছে ইচিং প্লাস পেশেন্টের রেশ ডেভেলপ করেছে। সো এই পেশেন্টকে কি আপনি কোনো ট্রিটমেন্ট ছাড়াই তাকে ছেড়ে দিতে পারবেন? পেশেন্টকে অবশ্যই আপনার একটা সাপোর্টিভ কেয়ার লাগবে। পেশেন্টের আপনি হাইড্রেশন, অ্যান্টিবায়োটিক্স এবং ইচিংয়ের জন্য অ্যান্টিহিস্টামিন, এই ধরনের একটা সাপোর্টিভ কেয়ার তাকে অবশ্যই দিতে হবে। প্লাস কাউন্সিলিং আছে, ফলো আপ আছে। সো এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা একদমই ট্রিটমেন্ট ছাড়া তাকে ছেড়ে দিতে পারবো না। সো আমাদের এখানে মেইন আনসার হবে কনজারভেটিভ সাপোর্টিভ ম্যানেজমেন্ট। যেহেতু পেশেন্ট ডায়াগনোজ যেমন রেশ আছে, কমপ্লেন আছে, সো কনজারভেটিভ সাপোর্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে এটার পারফেক্ট আনসার। সো আমাদের আনসার হচ্ছে কনজারভেটিভ সাপোর্টিভ ম্যানেজমেন্ট। সো এই সবগুলো বললাম। এখন আসেন খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই, যে এই যে অপশনগুলো আমি এখান থেকে বাদ দিতে পারলাম সেগুলো। সো এখানে আসেন এই অ্যালগোরিদমে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এই যে অ্যালগোরিদমটা এইটাও খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি সেশনে পরীক্ষাতে কোশ্চেন আসে। সো এই ফ্লোচার্টটা দেখেন, এই ফ্লোচার্টগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। সো এখানে দেখেন ভেরিসেলা জোস্টার কন্ট্যাক্ট, ক্ল্যারিফাই সিগনিফিকেন্স অফ কন্ট্যাক্ট, past history of chickenpox, 2 doses of varicella vaccine, uncertain or no past history of chickenpox or women from a tropical or subtropical country. So already past history ছিল,
কোনো পাস্ট হিস্ট্রি নেই। আর প্রেজেন্স উইথ চিকেন পক্স, ইনিশিয়াল কন্ট্যাক্ট শুড বি উইথ দ্য ওমেন্স জিপি। সো এই তিনটা। সো এবার আসেন এখানে চেক ব্লাড, বুকিং স্যাম্পল ইফ অ্যাভেলেবল ফর বেরিসেলা জোস্টা ইমিউনোগ্লোবিন জি। সো কারো যদি এক্সপোজার থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে কি করি, তার একটা ব্লাড টেস্ট করি, বেরিসেলা জোস্টা ইমিউনোগ্লোবিলিন দেখি। যদি বেরিসেলা জোস্টা ইমিউনোগ্লোবিলিন জি পজিটিভ থাকে, যদি জি পজিটিভ থাকে, আরেকটা হচ্ছে জি নেগেটিভ থাকা। সো জি যদি পজিটিভ থাকে, প্রেজেন্ট থাকে, তার মানে হচ্ছে সে অলরেডি ইমিউন, ঠিক আছে। অ্যান্ড মোর দেন 100 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, তার মানে হচ্ছে সে অলরেডি ইমিউন। নো অ্যাকশন নিডেড, রিঅ্যাসিওর অ্যান্ড রিটার্ন টু নর্মাল অ্যান্টিনাটাল কেয়ার, ঠিক আছে। যে অলরেডি ইমিউন থাকবে তাকে আমরা রিঅ্যাসিওর করব। এবার আসেন বেরিসেলা জোস্টা ইমিউনোগ্লোবিলিন জি নট প্রেজেন্ট, লেস দেন 100 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml। সো এই পেশেন্ট হচ্ছে ইমিউন না এবং তার আগে কখনো হিস্ট্রি নেই চিকেন পক্সের, প্লাস হচ্ছে তার ভ্যাকসিনও দেওয়া নেই, এই কারণে তার ইমিউনোগ্লোবিলিন জি এখানে নট প্রেজেন্ট। সো এই ক্ষেত্রে আমি পেশেন্টকে কী করব। সো এখানে দেখেন, তার আগে আমি আরেকটা কথা বলি, রিসেন্ট এক্সামে এমআরসিজি পার্ট 2 জুলাই 2025-এ এই কোশ্চেনটা এসেছিল। সিনারিও আকারে দেওয়া ছিল ইমিউনোগ্লোবিন জি প্রেজেন্ট প্লাস মোর দেন 100 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, এরকম একদম ঠিক এইভাবে লেখা ছিল এবং এটা অপশনও এটা ছিল। সো আনসার ছিল রিঅ্যাসিওরেন্স, ঠিক আছে। এটা ছিল জুলাই 2025-এর কোশ্চেন, এমআরসিজি পার্ট 2। সো এখানে দেখেন, যদি কারো ইমিউনোগ্লোবিন জি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা কি করি, তাকে গিভ অ্যাসাইক্লোভির ফ্রম ডে 7 টু ডে 14 পোস্ট এক্সপোজার। এটা হচ্ছে এক্সপোজার যাদের থাকবে সেক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির 7 থেকে 14 দিনের মধ্যে হচ্ছে আমরা অ্যাসাইক্লোভির দিতে পারবো, ঠিক আছে। 7 থেকে 14 দিন আমরা অ্যাসাইক্লোভির দিব। সেটা কাদের ক্ষেত্রে, এক্সপোজারের ক্ষেত্রে। আর যাদের রেশ হবে তাদের ক্ষেত্রে কি হবে, তাদেরকে আমরা উইদিন 24 আওয়ার্সের মধ্যে দিতে হবে। আর এক্সপোজারের ক্ষেত্রে আলাদা, তাহলে আমরা অ্যাসাইক্লোভির দিতে পারবো 7 থেকে 14 ডেজে। এরপরে দেখেন বেরিসেলা জোস্টা ইমিউনোগ্লোবিলিন, সেটা আমরা দিতে পারবো উইদিন 10 ডেজের মধ্যে, যদি তার অ্যাসাইক্লোভির হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড থাকে অথবা তার অ্যাসাইক্লোভিরের কোনো সাইড ইফেক্টস থাকে, সেক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবিলিনটা উইদিন 10 ডেজের মধ্যে দিব। তবে কাদেরকে দিব, যারা হচ্ছে এক্সপোজার। যদি কারো রেশ হয়ে যায় সেক্ষেত্রে আর ইমিউনোগ্লোবিলিনের কোনো বেনিফিটস নেই, শুধুমাত্র যারা এক্সপোজার তাদের ক্ষেত্রে দিতে পারবো। তারপরে দেখেন অ্যাডভাইস দ্য ওমেন দ্যাট শি ইজ পটেনশিয়ালি ইনফেকশাস 8 to 28 days আফটার কন্ট্রাক্ট। ডিসকাস পোস্টপার্টাম বেরিসেলা ইমিউনাইজেশন। Women who develop severe infection, women at high risk of complicated chickenpox should be referred to hospital and intravenous acyclovir should be given. সো আমাদের একটা অপশন ছিল ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোভির। আমি বলেছি যে ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোভির আমরা তখনই দিব যখন পেশেন্ট হচ্ছে সিভিয়ার কেস হবে এবং আমাদের সিভিয়ার কেসে অ্যাডমিশনও লাগবে হসপিটালে। সো এখানে দুইটা অপশন অলরেডি আমরা পেয়ে গেছি। তারপর দেখেন ইনফর্ম ওমেন দ্যাট ইনফেকশন অ্যাট লেস দেন 28 weeks is associated with a small risk of fetal varicella syndrome. Refer to a fetal medicine specialist at 16 to 20 weeks or 5 weeks after infection. So এই যে আমরা এখানে দেখেছিলাম ফিটাল মেডিসিন স্পেশালিস্টকে আমরা কখন হচ্ছে রেফার করব, যখন হচ্ছে 16 to 20 weeks অথবা 5 weeks আফটার ইনফেকশনে আমরা হচ্ছে ফিটাল মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করতে পারবো। অ্যান্ড অ্যামনিসেন্টেসিস টু ডিটেল ভেরিসেলা ডিএনএ মে বি কনসিডার্ড। সো এই অপশনগুলো আমরা পেয়েছিলাম। এগুলো আমরা কখন করি দেখেন, এগুলো হচ্ছে আমরা যখন লেস দেন 28 weeks অফ জেস্টেশন হবে তখন আমরা হচ্ছে এগুলো করব। এই অপশনগুলো এই কারণে আমরা হচ্ছে সেখান থেকে বাদ দিতে পেরেছি। সো এবার আসেন এখানে, যদি পেশেন্ট আপনার কাছে চিকেন পক্স নিয়ে আসে, সো ইনিশিয়াল কন্ট্যাক্টটা হবে জিপির সাথে। তারপর দেখেন এখানে অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ পটেনশিয়ালি সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালস, নিউনেটস অ্যান্ড আদার প্রেগনেন্ট ওমেন। সো এই ক্ষেত্রে আমাদের প্রথম অ্যাডভাইস থাকবে যে অ্যাভয়েড কন্ট্যাক্ট, ওকে। তারপর দেখেন এই যে সিমটোমেটিক ট্রিটমেন্ট অ্যান্ড হাইজিন শুড বি অ্যাডভাইসড। If the woman presents less than 24 hours of the appearance of the rash and she is more or equal 20 weeks of gestation, prescribe acyclovir. সো এখানে দেখেন এই যে আমাদের অবশ্যই
আমরা দেখব যে তার রেস্টটা কত সময়ের আগে হয়েছে। যদি উইদিন 24 আওয়ার্সের মধ্যে হয় তখন আমরা হচ্ছে তাকে প্রেসক্রাইব করব। ইফ দ্য ওমেন প্রেজেন্স লেস দেন 24 আওয়ার্স অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য রেশ অ্যান্ড শি ইজ লেস দেন 20 উইকস অফ জেস্টেশন, সেক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি অ্যাসাইক্লোপিড। তবে অবশ্যই তাকে 24 আওয়ার্সের মধ্যে আসতে হবে। অ্যাভয়েড ডেলিভারি অফ দ্য বেবি আনটিল অ্যাট লিস্ট 7 days সিন্স দ্য রেশ অ্যাপিয়ার। তো আমার রেশ যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ডেলিভারি অ্যাভয়েড করতে হবে অ্যাটলিস্ট 7 days। সো এই অপশনটাও কিন্তু আমাদের ছিল। সো এখানে দেখেন এই চার্টের মধ্যে কিন্তু আমরা সব অপশন পেয়ে গিয়েছি যে আমাদের কি কি অপশন আমরা নিতে পারবো, কি কি অপশন হচ্ছে আমরা বাদ দিতে পারবো, খুব সহজে বাদ দিতে পারবো। সো এই চার্টের মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে। সো এখানে দেখেন আমরা যেগুলো অ্যালগোরিদম পড়েছি, অ্যালগোরিদমের মধ্যে সব কিছু দেওয়া থাকে। আপনি অ্যালগোরিদমগুলো পরীক্ষার আগে বারবার রিভাইজ করে যেতে হবে। এবং গাইডলাইনের ভিতরে দেখেন এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু গাইডলাইনের ভিতরেই দেওয়া আছে। এই যে দেখেন এখানে আমরা পড়েছিলাম 16 to 20 উইকস 5 উইকস আফটার ইন্সপেকশনে হচ্ছে আমরা ফিটোমেটারনাল মেডিসিনে রেফার করবো পেশেন্টকে। তারপরে হচ্ছে পেশেন্টের যে ফিটাল বেরিসেলা সিনড্রোম, এই যে ফিটাল বেরিসেলা সিনড্রোম শুড বি ইনফর্মড অফ দ্য ইমপ্লিকেশন কখন ইন দ্য ফার্স্ট 28 উইকসের মধ্যে, এটা হচ্ছে রিস্ক থাকে। তো এখানে দেখেন প্ল্যান ডেলিভারি শুড নর্মালি বি অ্যাভয়েডেড ফর অ্যাটলিস্ট 7 days আফটার দ্য অনসেট অফ দ্য ম্যাটারনাল রেশ, এটাও আমরা দেখেছিলাম। তো এখানে দেখেন সেম জিনিসগুলো দেওয়া আছে। সিমটোমেটিক ট্রিটমেন্ট অ্যান্ড হাইজিন ইজ অ্যাডভাইস টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন অফ লেশনস। ওরাল অ্যাসাইক্লোপিড আমরা কখন দিব, উইদিন 24 আওয়ার্সের মধ্যে আসলে। ইন্টারভেনাস আমরা কখন দিব, যখন সিভিয়ার চিকেন পক্স হবে। অ্যান্ড দেখেন বেসিক জাস্ট ইমিউনোগ্লোবুলিন হ্যাজ নো থেরাপিউটিক বেনিফিট ওয়ান্স চিকেন পক্স হ্যাজ ডেভেলপড অ্যান্ড শুড দেয়ারফর নট বি ইউজড ইন দ্য প্রেগনেন্ট ওমেন হু হ্যাভ ডেভেলপড চিকেন রেশ। সো চিকেন পক্স রেশ হয়ে গেলে আমরা আর এটা হচ্ছে আমাদের কোনো থেরাপিউটিক বেনিফিটস নেই, আমরা তখনই দিব যখন হচ্ছে পেশেন্টের এক্সপোজার হিস্ট্রি থাকবে। এরপর দেখেন পেশেন্টকে আমরা কখন হসপিটাল অ্যাডমিশন নিব, যখন হচ্ছে পেশেন্টের ডেভেলপ রেসপিরেটরি সিমটমস অ্যান্ড এনি আদার ডিটেরিয়েশন ইন দ্য কন্ডিশন। সিভিয়ার কেসে হচ্ছে আমরা পেশেন্টকে অ্যাডমিশন প্লাস পেশেন্টকে ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোপিড দিব। এরপর দেখেন এখানে যে ভেরিসেলা ভ্যাকসিনেশন আমরা কখন করি, প্রি প্রেগনেন্সি এবং পোস্টপার্টামে আমাদের হচ্ছে দেওয়ার অপশন আছে, যেহেতু এটা লাইভ ভ্যাকসিন। সো আমরা প্রেগনেন্সিতে এটা কন্ট্রাইন্ডিকেটেড। সো এই সব কিছু কিন্তু আমরা অলরেডি এই অ্যালগোরিদমের মধ্যে পড়েছি। সো আমরা কোশ্চেনের মধ্যে যে অপশনগুলো পেয়েছিলাম সব কিছুই কিন্তু গাইডলাইনের ভিতরে আছে। সো আবার চলে আসলাম কোশ্চেনে। এখানে যে অপশনগুলো আছে কেন বাদ দিয়েছি সেগুলো হয়তো অলরেডি বুঝে গিয়েছেন। গাইডলাইনে প্রত্যেকটা জিনিসের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এবার আসেন, যখন কোনো ইএমকিউ আপনি পড়বেন তখন আপনার যদি গাইডলাইনটা ভালো করে পড়া থাকে, যতটা অপশনে থাকুক না কেন, আপনার শেষে এসে 2টা বা 3টা অপশন আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে। যখন আপনি এই 2টা বা 3টা অপশন আপনি আগে আইডেন্টিফাই করতে পারবেন এবং পরবর্তীতে এই 2টা বা 3টা অপশন নিয়ে কোশ্চেনটাকে আরেকবার পড়বেন, তখন এখান থেকে আপনার একটা বেস্ট আনসার চলে আসবে। সো এখানে আমরা দেখলাম যে আমাদের কনফিউশন ছিল 3, 6 আর 11-র মধ্যে, এবং আমরা খুব ইজিলি কিন্তু বের করতে পেরেছি যে আনসার হচ্ছে পারফেক্ট আনসার হচ্ছে 3 নাম্বার। কেন আমরা 11 বাদ দিয়েছি, কেন আমরা 6 বাদ দিয়েছি, সেগুলো আমরা অলরেডি বলেছি।